আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 142 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে 142 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা প্রায় 57,012 জনে পৌঁছেছে। আজ তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, 12 দিনের যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সত্তাকে ধ্বংস করেছে ইরান, বললেন বাঘের গালিবাফ। মাত্র 12 দিনের যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা, তাদের পর্বের সবকিছু ধ্বংস করে দিয়েছে ইরান। ইহুদিবাদী ইসরায়েল মনে করেছিল তারা ইরানের সঙ্গে যুদ্ধে জিততে পারবে, কিন্তু 12 দিনেই তাদের সমস্ত পর্ব ধ্বংস করে দেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলের গণহত্যায় সহায়তা করছে মাইক্রোসফট, অ্যামাজন সহ বহু প্রতিষ্ঠান। জাতিসংঘের প্রতিনিধির প্রতিবেদন, যুক্তরাষ্ট্রের অন্তত 1000 বড় বড় কোম্পানি ইহুদিবাদী ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধে সরাসরি ইহুদিবাদীদের সহায়তা করছে, যা জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে ইন্দোনেশিয়ায় 65 যাত্রী নিয়ে ফেরিডুবি নিখোঁজ 43। ইন্দোনেশিয়ার রাজধানী বালিতে এবার ফেরিডুবির ঘটনা ঘটেছে। এই ফেরিডুবির ঘটনায় 65 জন যাত্রী নিয়ে বালি থেকে ফেরিটি রওনা দেয়। তবে যাওয়ার পথে ইতিমধ্যেই ফেরিটি দুর্ঘটনার শিকার হয়েছে এবং এ পর্যন্ত 43 জনকে উদ্ধার করা যায়নি। এ অবস্থায় পুরো ইন্দোনেশিয়ার এলাকা জুড়ে শোকের মাতম বইছে। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনার পালানোর দৃশ্য পাচ্ছে বিশেষ স্থান। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের প্রস্তুতি চলছে। ছাত্র জনতার জীবন রক্তের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থানের স্মৃতির স্মরণে গণভবনকে জাদুঘরে রূপান্তরের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এখন চলছে জাদুঘরের জন্য স্মারক সংগ্রহের কাজ। 5 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর জাদুঘরটি উদ্বোধনের কথা রয়েছে, সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় নিহত 142 জন নিরীহ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে 142 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা 57,012 জনে পৌঁছেছে। আজ তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, গত 24 ঘন্টায় আরও 487 জন ফিলিস্তিনি আহত হয়েছে। ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা 1,34,592 জন দাঁড়িয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, 223 জন নিহত ব্যক্তির তথ্য যাচাইয়ের পর তাদের নাম রেজিস্ট্রিতে যুক্ত করা হয়েছে। চলতি বছরের 19 জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশ এর চাপের মধ্যে ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে, কিন্তু যুদ্ধবিরতি 2 মাসের মধ্যেই ইসরায়েল আবারও ব্যাপক হারে সামরিক অভিযান শুরু করে। গত 18 মার্চ ভোরে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে 6,454 জন ফিলিস্তিনি নিহত এবং 22,551 জন আহত হয়েছে। এর আগে ইসরায়েল গত 2 মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে।
12 দিনের যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সত্তা ধ্বংস হয়ে গেছে বললেন ইরানের স্পিকার। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, তেল আবিবের সঙ্গে 12 দিনের যুদ্ধে তেহরান তাদের আকাশ ও স্থল উভয় সত্তাকেই ধ্বংস করে দিয়েছে। আজ তেহরানের গ্র্যান্ড মোসাইলায় ইসরায়েলি হামলায় নিহত ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের স্মরণে অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেছেন। ইরানি স্পিকার আরও বলেন, সাহসী ইরানি সশস্ত্র বাহিনী যুদ্ধের দ্বিতীয় তৃতীয় দিন থেকে উত্তর দক্ষিণ ও পূর্বে ইহুদিবাদী সত্তাকে ধ্বংস করে দিয়েছে। তিনি আরও বলেন, শত্রুরা ভেবেছিল ইসলামী প্রজাতন্ত্র ইরানের মহৎ জাতি বিশ্বাসঘাতকতা করছে, কিন্তু জাতি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং বিজয় হয়েছে। স্পিকার ইরানি সশস্ত্র বাহিনীর উচ্চ স্তরের শক্তির দিকে ইঙ্গিত দিয়ে বলেছেন, দখলকৃত ইসরায়েলের দক্ষিণে বের শেবাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক দুর্গ শুধুমাত্র একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করেছে, যা সশস্ত্র বাহিনীর উচ্চ স্তরের শক্তি প্রমাণ করেছে। বাগের গালিবাফ উল্লেখ করে বলেছেন, অনেক মার্কিন একাডেমিক বিশ্বাস করেন ইহুদিবাদী শাসন ব্যবস্থা মার্কিন সমর্থন ছাড়া একদিনও টিকে থাকতে পারবে না। তিনি আর বলেন, ইসরায়েল সরকার সরাসরি মার্কিন সমর্থনে ইরানে আক্রমণ করেছিল এবং তাৎক্ষণিকভাবে ইরানের কাছ থেকে কঠোর জবাব পেয়েছে। তাই তারা 12 দিনের মাথায় বুঝতে পেরেছে ইরান কি জিনিস। তারা কোনোভাবেই আর ইহুদিবাদীরা ইরানের বিপক্ষে দাঁড়ানোর সাহস রাখে না। শুধুমাত্র যুক্তরাষ্ট্রই তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে। ইসরায়েলের গণহত্যায় সহায়তা করছে মাইক্রোসফট, গুগল, অ্যামাজন সহ বহু প্রতিষ্ঠান। জাতিসংঘের প্রতিনিধির প্রতিবেদন। অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকো আলবানিস একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের বাস্তুচ্যুত এবং গাজায় গণহত্যা যুদ্ধে ইসরায়েলকে সহায়তাকারী অনেক প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। ফ্রান্সেসকো আলবানিস সর্বশেষ প্রতিবেদন জেনেভা একটি সংবাদ সম্মেলনে উপস্থাপন করার কথা রয়েছে। এতে 48টি প্রতিষ্ঠানের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট মাইক্রোসফট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কোম্পানি, যার মধ্যে অ্যামাজনও রয়েছে। হিসেবে 1000টিরও বেশি কর্পোরেট প্রতিষ্ঠানের একটি ডেটাবেস তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চিরস্থায়ী দখলদারিত্ব অস্ত্র প্রস্তুতকারক ও বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য আদর্শ পরীক্ষার ক্ষেত্র হয়ে উঠেছে, যেখানে চাহিদা যোগানের সুযোগ রয়েছে নজরদারি, ঘাটতি নেই কোনো জবাবদিহি। বিনিয়োগকারী এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো নির্বিঘ্নে মুনাফা করার সুযোগ পাচ্ছে। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণের প্রসঙ্গ টেনে বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলো এখন আর কেবল দখলদারিত্বের সঙ্গে জড়িত নয়, তারা গণহত্যার অর্থনৈতিক কাঠামোর অংশ হয়ে গেছে। গত বছর এক বিশেষজ্ঞ মতামতে আলবানিস বলেছিলেন, অবরুদ্ধ ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। নতুন প্রতিবেদনে গাজা কেন ইসরায়েলের গণহত্যা অব্যাহত রয়েছে অনুষ্ঠানে সেটা উঠে এসেছে। এতে বলা হয়েছে, গণহত্যার জন্য অনেক লাভজনক হয়ে উঠেছে, কারণে এখনো গণহত্যা চালিয়ে যাচ্ছে, আর এর পিছনে কাজ করছে সব বড় বড় প্রতিষ্ঠানগুলো। পালানোর দৃশ্য পাচ্ছে বিশেষ স্থান। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের প্রস্তুতি চলছে। ছাত্র জনতার জীবন রক্তের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থানের স্মৃতি স্মরণে গণভবনকে জাদুঘরে রূপান্তরের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এখন চলছে জাদুঘরের জন্য স্মারক সংগ্রহের কাজ। 5 আগস্ট প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের জাদুঘরটি উদ্বোধনের কথা রয়েছে, সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। সংশ্লিষ্টরা বলছেন, গণ অভ্যুত্থানে স্মৃতি জাদুঘরে জুলাই আন্দোলনের স্থিরচিত্র, বিভিন্ন স্মারক, নানা উপকরণ, শহীদদের জামাকাপড়, চিঠি, গুরুত্বপূর্ণ নথিপত্র, ওই সময় পত্রিকার কাটিং, অডিও ভিডিও সহ বিভিন্ন স্মৃতি স্মারক থাকবে। এছাড়াও সেখানে বিশেষ স্থান পাচ্ছে স্বৈরাচার ও গণহত্যাকারী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য। জাদুঘরে বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি অংশ। এই প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব মোহাম্মদ সাদেকুল ইসলাম যুগান্তরকে জানান, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের
বিষয়টি সরাসরি মন্ত্রণালয় দেখভাল করছে, এজন্য এ বিষয়ে তিনি কোনো কথা বলতে চান না। তবে উদ্বোধন প্রসঙ্গে বলেছেন, মন্ত্রণালয় থেকে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টা সশরীরে উপস্থিত থেকে জাদুঘরের উদ্বোধনের কথা রয়েছে। তথ্য অনুসন্ধান থেকে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরের জন্য স্মারক সংগ্রহ করতে আর্কাইভ কালেকশন টিম দেশ জুড়ে কাজ করছে। দেশের কারো কাছে কোনো স্মৃতি স্মারক থাকলে তা জাদুঘরে পৌঁছানোর জন্য বিজ্ঞাপন সম্প্রচারের উদ্যোগ গ্রহণ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।